আচ্ছা, তাহলে আমরা আজকে এড্রিনাল গ্ল্যান্ড পড়াবো। এড্রিনাল গ্ল্যান্ড প্রত্যেকটা গ্ল্যান্ডই যে তোমাদের যদি হোয়াট আর দ্য ক্লাসিক্যাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে তোমরা তো কি বলবা শুরু থেকে ক্রনোলজিক্যালি বলবা। First of all, number 1, endocrine portion of the hypothalamus, then pituitary, number 2, number 3, thyroid, number 4, parathyroid, then suprarenal or adrenal gland, then islets of Langerhans of pancreas. তাহলে তোমাদের এই কোশ্চেনটা ভাইভাতে খুবই কমন। হোয়াট ইজ দ্য ক্লাসিক্যাল এন্ডোক্রাইন গ্ল্যান্ড বললে তোমরা সিরিয়ালি উপর থেকে মাথার উপর থেকে নিচ পর্যন্ত বলবা, হাইপোথ্যালামাসও বলবা, কিন্তু হাইপোথ্যালামাসের পুরো পোর্শন না। এন্ডোক্রাইন পোর্শন অফ দ্য হাইপোথ্যালামাস। আচ্ছা, তাহলে এবার আমরা এড্রিনাল গ্ল্যান্ড যদি বলি তার একটু অ্যানাটমি বলি। তোমরা তো জানোই কয়টা এড্রিনাল গ্ল্যান্ড আছে বলো? দুইটা ম্যাডাম। দুইটা। এটাকে আরেকটা নাম কি বলে? সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ড। কেন বলা হয় সুপ্রারেনাল গ্ল্যান্ড? যেটা দুই কিডনির উপরে পড়লে দুই দিকে দুইটা থাকে না। আচ্ছা, তাহলে প্রত্যেকটার ওজন কত? প্রত্যেকটা ওয়েট হলো 4 গ্রাম। তাহলে আমরা যদি দেখো এখানে ছবিটা আছে, এটা গাইটনের ছবি। Adrenal gland, suprarenal gland বলা হয়। 2 adrenal glands situated one on either side at the upper pole of the kidney, also called the suprarenal gland. Suprarenal gland. Each gland weighs about 4 gram, composed of 2 distinct parts: the outer adrenal cortex and the inner adrenal medulla. Cortex টা হলো তোমার outer 80% cortex and inner medulla 20%. এটা একটা সেকশন করলে যদি আমরা দেখি, এই যে লেয়ারগুলা কিরকম, এখানে আউটার 1/5 জোনা গ্লোমেরুলাসা, মিডল 3/5 জোনা ফেসিকুলাটা, আর ইনার 1/5 জোনা রেটিকুলারিস, এন্ড ইনার 20% যেটা, এটা হলো 80%, আর এখানে যে 20% সেটা হলো মেডুলা। তাহলে এই জিনিসটাই, the mature human adrenal cortex consists of 3 distinct layers or zones of the cells. The zona glomerulosa, outer 1/5 of the cortex, 15% small zone present under the capsule. Under the capsule small portion যেটা 15% মানে 1/5 of the cortex, সেটাকে বলবো আমরা zona glomerulosa. Zona fasciculata হলো widest zone forming middle 3/5, 75% of the adrenal cortex. And reticularis, the deep layer of the cortex, form the inner 1/5 of the cortex. এই প্রশ্ন এখানে যে এই যে what are the hormones? Name the hormones of the adrenal glands according to the layer. এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা দেখা যাচ্ছে কেন? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে hormones secreted by the different layer of the adrenal cortex. Name the hormones. এভাবে রিটেন কোশ্চেন আসে, অথবা what are the hormones according to the layer. এভাবে যে কোশ্চেনটা ভাইভাই করা হয় যে কোন কোন লেয়ার থেকে হোয়াট আর দ্য হরমোনস বললেই আলাদাভাবে লেয়ার অনুযায়ী বলতে হবে, তোমাদের মিক্স করে বললে হবে না যে কোন লেয়ার থেকে কোনটা আসে। জোনা গ্লোমেরুলাসা থেকে আসে জোনা ফেসিকুলাটা এন্ড রেটিকুলারিস। তাহলে মেইনলি জোনা গ্লোমেরুলাসা যে হরমোনগুলো আসে সেটাকে বলি আমরা মিনারেলোকর্টিকয়েডস, এন্ড ফেসিকুলাটা গ্লুকোকর্টিকয়েডস এন্ড সেক্স হরমোন রেটিকুলারিস। মিনারেলোকর্টিকয়েডস কেন বলা হয়? যে এগুলা মিনারেল, সোডিয়াম, পটাশিয়াম এগুলোর উপরে কাজ করে। মেইন ফাংশন হলো ওদের সোডিয়াম, পটাশিয়াম, মিনারেলের উপর কাজ করে, এই জন্য এটাকে বলা হয় মিনারেলোকর্টিকয়েডস। এটাও ভাইবা জিজ্ঞেস করা হয়। গ্লুকোকর্টিকয়েডস হলো ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করে, ফলে এগুলোকে, এই জন্য এগুলোকে বলা হয় গ্লুকোকর্টিকয়েডস। সেক্স হরমোন তো সেক্স হরমোন, অ্যান্ড্রোজেন। আচ্ছা, এই যে মিনারেলোকর্টিকয়েডস এর মধ্যে এই সবগুলা হরমোনের নামই মনে রাখতে হবে রিটেনে লেখার জন্য। ভাইবা তোমার মেইন হলো 90% মিনারেলোকর্টিকয়েডস অ্যাক্টিভিটি হলো অ্যালডোস্টেরন। মেইন হরমোন এখানে অ্যালডোস্টেরন, সাথে ডিঅক্সিকর্টিকোস্টেরন, কর্টিকোস্টেরন, 9-alpha ফ্লুরোকর্টিসল এন্ড কর্টিসন। তাহলে সবগুলো হরমোনের নামই মনে রাখবা যাতে রিটেন খাতায় লিখতে পারো। 2 মার্কের কোশ্চেন যদি থাকে তাহলে লেয়ার অনুযায়ী ভাগ করে সবগুলো হরমোনের নাম লিখতে হবে। আর এখানে ফেসিকুলাটা থেকে যে গ্লুকোকর্টিকয়েডস আছে সেটার মধ্যে মেইন হরমোন হলো কর্টিসল, এন্ড দেন কর্টিকোস্টেরন, কর্টিসন, প্রেডনিসন, মিথাইল প্রেডনিসন, ডেক্সামিথাসন। এগুলো কিছু আবার সিনথেটিক, এই যে কর্টিসন, মিথাইল প্রেডনিসন, ডেক্সামিথাসন এগুলো সিনথেটিক, মানে আর্টিফিশিয়াল না, আর্টিফিশিয়াল প্রিপেয়ার করা হয়, ন্যাচারাল না, আনন্যাচারাল। সিনথেটিক যেটা প্রিপারেশন করা হয় আনন্যাচারাল সেটাকে বলি আমরা সিনথেটিক প্রিপারেশন। আর রেটিকুলারিস থেকে আসে সেক্স হরমোন আর অ্যান্ড্রোজেন।
আচ্ছা, এই যে এটা সিনথেসিসটা আমরা রিটেনও আসে না, ভাইবা ধরি না, এটা বইয়ে আছে, একটু দেখে নিও। কোলেস্ট্রল থেকে প্রেগনেনোলন হয়, 17 হাইড্রক্সি প্রেগনেনোলন, দেন ডিহাইড্রোইপি অ্যান্ডোস্টেরন, দেন অ্যান্ড্রোস্টেনিডিওন। এদিক দিয়ে আবার প্রেগনেনোলন থেকে প্রজেস্টেরন, 17 হাইড্রক্সি প্রজেস্টেরন থেকে 11 ডিঅক্সি কর্টিসল অ্যান্ড দেন কর্টিসল। আর প্রজেস্টেরন থেকে 11 ডিঅক্সি কর্টিকোস্টেরন অ্যান্ড অ্যালডোস্টেরন। তাহলে এই সিনথেসিসটা দেখবো একটু। আর এই সবগুলো জিনিসই আমার গ্যাটন থেকে নেওয়া। এখানে মিনারেল কর্টিকয়েডস কোনটার কতটুকু অ্যাক্টিভিটি, আগে যেটা বলছি অ্যাকর্ডিং টু দ্য লেয়ার, সবগুলো হরমোনের নাম অবশ্যই মনে রাখবা, এটা কোনো মাপ নাই কারো রিটেন ভাইবার জন্য। দেন অ্যালডোস্টেরন, এখানে যদি দেখি আমরা এই ইয়েগুলো, তাহলে দেখবো অ্যালডোস্টেরন ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টস 90% অফ অল দ্য মিনারেল কর্টিকয়েডস অ্যাক্টিভিটি। তাহলে অ্যালডোস্টেরনটাই মিনারেল কর্টিকয়েডসের মধ্যে মেইন, যেটা 90% মিনারেল কর্টিকয়েডস অ্যাক্টিভিটি থাকে। Then deoxycorticosterone, এটা 1/30 as potent as the aldosterone, but very small quantity secreted. Then corticosterone, slight mineral corticoids activity. তারপরে এগুলো সব সিনথেটিক, সবগুলো না। 9-fluorocortisol synthetic, more potent than aldosterone, slight synthetic তো। cortisol very slight mineral corticoid activity, large quantity secreted, and cortisone হলো synthetic, slight mineral corticoid activity. তাহলে এগুলো গাইটনের মধ্যে আছে। দেন গ্লুকোকর্টিকয়েড, সেটার মধ্যে মেইনলি হলো কর্টিসল, যেটা 95% গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি। মিনারেল কর্টিকয়েড গুলো মিনারেলস এর উপর কাজ করে, সোডিয়াম পটাশিয়াম গুলোর উপরে। আর কর্টিসলটা গ্লুকোজ লেভেল বাড়ায়, সেজন্য মানে গ্লুকোকর্টিকয়েড, সেজন্য থেকে গ্লুকোকর্টিকয়েডস বলা হয়, কর্টিকোস্টেরন বলা হয়। মিনারেল কর্টিকয়েডস আর গ্লুকোকর্টিকয়েডস। আচ্ছা, corticosterone about 4% of the total glucocorticoid activity, less potent than the cortisol. Cortisone, prednisone, methylprednisone, dexamethasone, all of them are synthetic and as potent as cortisol, 4 times. Eta holo prednisone 4 times potent, methylprednisone 5 times potent, then cortisol, dexamethasone এগুলো synthetic, সবগুলাই potent। যে কোনো সময়, অনেক সময় আমরা কোনো অসুখ বিসুখে দেওয়া হয় আর কি, ইনফ্লামেটরি কন্ডিশনে বেশিরভাগ, উচ্চ ব্যথা। দেন দা আচ্ছা, তাহলে গ্লুকোকর্টিকয়েডস, মিনারেল কর্টিকয়েডস এর নামগুলো আমরা বললাম, লেয়ার অনুযায়ী ভাগ করে। দেন কোনটা কতটুকু পটেন্ট, কত কোনগুলো সিনথেটিক, মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে ভাই যে কয়েকটা সিনথেটিকের নাম বলো, ঠিক আছে? তাহলে এগুলো সবাই পড়বা। দেন দা অ্যালডোস্টেরন ট্রান্সপোর্ট অন ফেট অফ ট্রান্সপোর্ট হয় কিভাবে? aldosterone bind loosely with plasma protein. Aldosteroneটা ফ্রি থাকে 40% আর লুজলি বাইন্ড থাকে প্লাজমা প্রোটিনের সাথে। কর্টিসল যেটা, সেটা বাইন্ড উইথ গ্লোবুলিন, অল দ্য কর্টিসল গ্লোবুলিনের সাথে বাইন্ডিং হয়ে যেটা থাকে সেটা নাম হলো ট্রান্সকর্টিন, and small amount with albumin. তাইলে অ্যালডোস্টেরনটা লুজলি বাইন্ড থাকে প্লাজমা প্রোটিনের সাথে, 40% ফ্রি থাকে। আর কর্টিসল যেটা, সেটা 90 to 95%ই বাইন্ডিং ফর্মে থাকে, 5% ফ্রি থাকে। বাইন্ডিং হয়ে থাকে কার সাথে? গ্লোবুলিন আর অ্যালবুমিনের সাথে। যেটা গ্লোবুলিনের সাথে বাইন্ড হয়, কর্টিসল বাইন্ডিং গ্লোবুলিন, সেটাকে বলে ট্রান্সকর্টিন, and সামান্য পরিমাণ থাকে অ্যালবুমিনের সাথে বাইন্ডিং হয়ে। এটিনোকর্টিক্যাল হরমোনস আর ডিগ্রেডেড মেইনলি ইন দ্য লিভার, এটা লিভারে গিয়ে ডিগ্রেডেশন হয়। তারপর কি এক্সক্রিটেড হয় কিভাবে? 75% ইউরিনের সাথে এক্সক্রিটেড হয়, and 25% এক্সক্রিটেড ইন দ্য বাইল এন্ড ফিসেস। এটা একটু জেনে নিবা। আর কনসেন্ট্রেশন কত থাকে ব্লাডে? 6 ন্যানোগ্রাম পার ডিএল। অ্যালডোস্টেরন থাকে 6 ন্যানোগ্রাম পার ডিএল, পার ডেতে হলো 150 থেকে 250 মিলিগ্রাম পার ডে, and কর্টিসল 12 মিলিগ্রাম পার ডিএল। জাস্ট ডবল করে মনে রাখলে হবে। এগুলো ওইভাবে জিজ্ঞেস করা হয় না, জাস্ট একটু করবা যদি কোনো সময় জিজ্ঞেস করে। 15 to 20 মিলিগ্রাম পার ডে। তাহলে প্লাজমা কনসেন্ট্রেশন অ্যান্ড ট্রান্সপোর্ট এন্ড ফেট অফ এড্রিনাল কর্টেক্সটা একটু দেখবা। দেন দা মেইন কথা হলো, আমরা প্রত্যেকটা হরমোনের বেলায়, প্রত্যেকটা গ্ল্যান্ডের বেলায় পড়ছি কি, প্রথমে গ্ল্যান্ড থেকে কি কি হরমোন আসে, তারপর সেই হরমোনগুলো ফাংশন, দেন রেগুলেশন, দেন হাইপারসিক্রিশন অ্যান্ড হাইপোসিক্রিশন, মানে অ্যাবনর্মালিটিস গুলা, তাই না? তাহলে এইখানে আমরা এই জিনিসগুলো পড়বো। অ্যালডোস্টেরনের ফাংশন, অ্যালডোস্টেরন কিসের উপর কাজ করে? কিডনির উপরে কাজ করে, ইন্টেস্টাইন অ্যান্ড সোয়েট অ্যান্ড সালাইভারি গ্ল্যান্ডের উপরে কাজ করে। কিডনির কোন কোন পোর্শনে কাজ করে? মেইনলি প্রিন্সিপাল সেলস, late distal tubule, collecting tubule and collecting duct. কি করে তাহলে কিডনিতে?
সে মিনারেলস একটা রিঅ্যাবজর্পশন করে, একটা সিক্রেশন করে, হ্যাঁ এক্সক্রিশন করে। তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য টিবুলার ফ্লুইড ইনটু দ্য রেনাল টিবুলার এপিথেলিয়াল সেলস। দ্য মেইন ফাংশন হলো সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা from the tubular epithelial cells in the late distal tubule, collecting tubule and collecting duct of the kidney, and the potassium excretion by the renal tubular epithelial cells. Sodium reabsorption from the tubular fluid into the cell and excretion by the tubular epithelial cells. And hence যেখানে সোডিয়াম অ্যাবজর্পশন হবে সেখানে সাথে ক্লোরাইড অ্যাবজর্পশন হয়, ওয়াটার অ্যাবজর্পশন হয়। তাহলে হ্যালস ক্লোরাইড অ্যাবজর্পশন along with sodium and water reabsorption, sorry অ্যাবজর্পশন তো না, রিঅ্যাবজর্পশন এখানে কিডনিতে সবসময় রিঅ্যাবজর্পশন করবো ফ্রম কিডনি টিউবুল along with sodium, and কিছু হাইড্রোজেনও সিক্রেশন হয়। আমরা জানি সোডিয়াম যেখানে রিঅ্যাবজর্পশন হবে একটা সোডিয়াম রিঅ্যাবজর্পশন হলে একটা হাইড্রোজেন সিক্রেশন হয়। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন ইন এক্সচেঞ্জ অফ সোডিয়াম। দেন দ্য ইন্টেস্টাইনে যদি বলি সেটা তো সোডিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য কোলন, মেইনলি কোলনে, and enhancing potassium excretion in the feces, and sweat and salivary gland reabsorption of sodium chloride, excretion potassium bicarbonate. তাহলে এই ফাংশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা রিটেন ভাই বা অহরহ সবসময় জিজ্ঞেস করা এবং এটা কোনো মতে ভুল করা যাবে না। কোথায় কোথায় কাজ করে কিডনিতে, ইন্টেস্টাইনাল সালাইভারি গ্ল্যান্ড, মেইনলি কিডনির কথাই আসবে। কিডনিতে বলে বসে থাকবা, জিজ্ঞেস করলে পরে ভাই বা বাকি দুটো বলবা। কিডনিতে কাজ করে, কোথায় কাজ করে? লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্ট। কি করে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে আর পটাশিয়াম এক্সক্রিশন করে। অতটুকুর পরে বাকিগুলা ভাইবার সময় জিজ্ঞেস করলে বলবা যে পটাশিয়ামের সাথে তো সোডিয়ামের সাথে তো ক্লোরাইড আর ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, আর ইন এক্সচেঞ্জ অফ সোডিয়াম হাইড্রোজেন সিক্রেশন হবে। তাহলে এটা কোনো মতে বাদ দেওয়া যাবে না। আচ্ছা, যেহেতু আচ্ছা অ্যালডোস্টেরন এসকেপ, এটা আমরা শর্ট নোট হিসেবে আসে রিটেনে, ভাই জিজ্ঞেস করা হয়। এসকেপ আগে একবার পড়ছিলাম আমরা সিবিএস এ, মনে আছে? সেটা ছিল ভ্যাগাল এসকেপ। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। জি ম্যাম। কোনো প্রবলেম হলে বললো। বুঝতে পারতেছো যেটুকু পড়াইছি? ম্যাডাম আর একটু আস্তে আস্তে পড়াইলে ভালো হয়, আমরা একটু আমার পড়া খালি জোরে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, এক একজনের এক এক বুঝছো। আমি ধীরে ধীরে পড়াইতে পারি না বেশি। কিন্তু স্লাইড তো আছেই আর টপিকস তো আছেই, এর জন্য একবারে কথা দুইবার বলি। কিন্তু ইজি জিনিসই তো বললাম, কঠিন কিছু এখনো বলি নাই, আর লেখা তো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাংশন আমরা বলছি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হরমোনগুলোর নেম অফ দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড হরমোনস অ্যাকর্ডিং টু দ্য লেয়ার তিনটা থেকে কি কি হরমোন আসে সেগুলোর নাম পড়লাম। মেইনলি এটা তো সবার জানা লাগবে, শিখা লাগবে। দেন আমরা পড়লাম যে কোন কোন মিনারেল কর্টিকয়েড শুরু করলাম, যেটা যৌন গ্লোমেরুলাস থেকে আসে, সেখানে অ্যালডোস্টেরনটা মেইন। অ্যালডোস্টেরনের ফাংশন, মিনারেল কর্টিকয়েডস এর ফাংশন বললে অ্যালডোস্টেরন ফাংশনই বোঝায়। এটা কি বললাম আমরা, কিডনির উপরে, ইন্টেস্টাইন, সোয়েট এন্ড সালাইভারি গ্ল্যান্ডের উপরে। কি কাজ করে কিডনির উপরে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন কোথা থেকে করে? লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং টিউবুল এন্ড কালেক্টিং ডাক্ট। সেখান থেকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে আর পটাশিয়াম এক্সক্রিশন করে। বাকিগুলো পড়ো। আচ্ছা আবার বলি এখন, অ্যালডোস্টেরন এসকেপ। এসকেপ এর আগে আমরা কোথায় পড়ছি? একটা এসকেপ বলো তো। সিবিএস পড়ছি না? ভ্যাগাল এসকেপ পড়ছি না? জি ম্যাডাম। এসকেপ মানে পালায় যাওয়া। ওই সময় দেখছিলাম যে হার্ট ব্লক হয়ে গেলে আমাদের কি হয়, চিয়া থেকে ভেন্ট্রিকলে আসতে পারে না, তখন পারকিনসন ফাইবার নিজে নিজে ম্যাডাম একটা স্টিমুলি দেয়, স্টিমুলি করে ম্যাডাম হার্ট রেট জেনারেশন করে, এবং সেটা সেই কন্ডিশন পালায় যাওয়া মানে সেই কন্ডিশন থেকে এসকেপ করে নেয় না? জি ম্যাডাম। এখানে অ্যালডোস্টেরনটা এরকম। অ্যালডোস্টেরন যদি কোনো কারণে বেশি হয়ে যায়, বেশি অ্যালডোস্টেরন ফাংশন যেহেতু আমরা জানছি সোডিয়াম রিঅ্যাবজর্পশন, পটাশিয়াম এক্সক্রিশন, তাহলে ফাংশন বেশি হয়ে গেলে কি হবে? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে, সোডিয়াম সাথে ক্লোরাইড, সোডিয়াম, ওয়াটার সব রিঅ্যাবজর্পশন করবে। ফলে কি হবে? ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। ব্লাড প্রেশার বেড়ে গেলে সেখান থেকে অ্যালডোস্টেরন নিজে নিজে এসকেপ করে ফেলে। কিভাবে করে? যখনই ব্লাড প্রেশার বাড়ে তখনই রাইট এট্রিয়াতে প্রেশার দেয়, সেখান থেকে এএনপি, অ্যাট্রিয়াল নাইট্রেটিক পেপটাইড, তোমরা পরে আবার পড়বা নাকি এখন পড়ছো? নিশ্চয়ই পড়ছো। রিঅ্যাবজর্পশন, হোয়াট আর দ্য হরমোনস অ্যাক্টিং অন দ্য কিডনি, পড়ছো না? এরকম একটা কোশ্চেন জি ম্যাডাম। নেট্রিয়েটিভ পেপটাইড। জি ম্যাডাম। ম্যাডাম সাউন্ড ক্লিয়ার না ম্যাডাম? সাউন্ড ক্লিয়ার না? ও আচ্ছা, আমি একটু সরছিলাম, ফ্যানটা ছাড়ার জন্য সরছিলাম। এবার সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার এবার? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে ওই যে হঠাৎ হরমোন অ্যাক্টিং অন দ্য কিডনি, ওখানে পড়ছো যে এনপি একটা হরমোন আছে। তাহলে এটা হার্টের থেকে আসে, যখনই ব্লাড প্রেশার বেড়ে যায়, এট্রিয়াতে প্রেশার দেয়, চাপ দেয়, তখন এনপি নামে একটা হরমোন আসে, যেটা অ্যাট্রিয়াল নাইট্রেটিক পেপটাইড। সেটার কারণে কি হয়?
এটা নাম দিয়ে বুঝাইলে অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড, মানে সোডিয়ামটা সে এক্সক্রিশন করে দেয়। আর প্রেসারের জন্য ফ্লুইডটা আউটপুট হয়ে যায়, ফ্লুইডটা বের হয়ে যায়। তো যখন সোডিয়ামের বের হওয়াটাকে কিডনি এক্সক্রিশন, তাহলে আমরা কি বলবো? an aldosterone mediated increase in ECF volume lasting for more than 1 to 2 days lead to increased arterial pressure and increased kidney excretion of both salt and water. Salt and water excretion হয়, ফলে এটাকে কি বলি? সল্ট এক্সক্রিশনটাকে বলি প্রেশার নাইট্রেসিস, and ওয়াটার এক্সক্রিশনটাকে বলি প্রেশার ডায়োরেসিস, রেসপেক্টিভলি। তাহলে অ্যালডোস্টেরন এসকেপ মানে যখনই কোনো কারণে অ্যালডোস্টেরন যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে কি হবে? ফ্লুইড রিটেনশন হবে, সোডিয়াম ক্লোরাইড এগুলো রিটেনশন হবে, ECF ভলিউম বাড়বে এবং এই প্রেশার বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। ব্লাড প্রেশার বাড়ার ফলে কি হবে? এএনপিটা রাইট এট্রিয়া থেকে বের হবে এবং সিক্রেট হবে, সেটা কি করবে? সল্টকে এক্সক্রিশন করবে কিডনি দিয়ে। সেটাকে বলবো আমরা প্রেশার নাইট্রেসিস। এন্ড ভলিউম বেশি হওয়ার জন্য, প্রেশারের জন্য, এক্সেসিভ ভলিউম বেশির জন্য প্রেশারের ফলে আবার ডায়োরেসিস হবে, ওয়াটার আউটপুট হবে কিডনি দিয়ে, সেটার ফলে আবার আগের জায়গায় ব্লাড প্রেশারটা চলে আসবে। সেটাকে বলি আমরা অ্যালডোস্টেরন এসকেপ। এই যে দেখো, ইনক্রিজ অ্যালডোস্টেরন, ইনক্রিজ সোডিয়াম ওয়াটার, ওই কথাটা এখানে একটু ইলাবোরেট করে লেখা। ইনক্রিজ অ্যালডোস্টেরন, increase sodium and water reabsorption, increase ECF volume, increase arterial pressure, increase salt and water excretion by kidney as a result of pressure natriuresis and diuresis mechanism. In spite of excess aldosterone, excess aldosterone থাকার ফলেও অ্যালডোস্টেরন নিজেই এই জিনিসগুলার এনপির জন্য আর ওয়াটার ভলিউম বাড়ার জন্য প্রেশারের ফলে প্রেশার নাইট্রিউরেসিস ডায়োরেসিস করে আবার ব্যালেন্সটাকে নরমালি নিয়ে আসে। Sodium and water excretion becomes normal. তাহলে সেটাই অ্যালডোস্টেরন এসকেপ। গাইটনে সুন্দরভাবে এভাবে লেখা আছে, পড়ে নেবে এই কথাগুলো। এই যে এই কথাগুলো গাইটনের, কতটুকু বাড়লে, কত পরিমাণ প্রেশার বাড়লে কত পরিমাণ ভলিউম ইনক্রিজ করে। এই যে প্রেশার যদি 15 to 25 মিলিমিটার মার্কারি বাড়ে, ECF volume increases 5 to 15% above normal, arterial pressure increases 15 to 25. ECF volume যদি 5 to 15% বাড়ে, অ্যালডোস্টেরন বাড়ার ফলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড ওয়াটার বাড়বে, রিঅ্যাবজর্পশন হবে, ফলে ECF ভলিউম বাড়লো 5 to 15%, সেই কারণে প্রেশার বাড়লো 15 to 25 মিলিমিটার। This elevated blood pressure returns the renal output of the salt and water to normal despite the excess aldosterone. এই যে এলিভেটেড ব্লাড প্রেশার হলো, কতটুকু বাড়ার কারণে? 5-15% ECF বাড়ার কারণে 15 to 25 মিলিমিটার মার্কারি প্রেশার বাড়লো। সেই এলিভেটেড ব্লাড প্রেশারটা কি করলো? রেনাল আউটপুট সল্ট ওয়াটার কে নরমালি নিয়ে আসলো ইন এক্সেস অফ অ্যালডোস্টেরন। কিভাবে আসলো? যে সেটা ওয়াটার ডায়োরেসিস এন্ড প্রেশার ডায়োরেসিস মাধ্যমে। প্রেশার ডায়োরেসিস কি করলো? ECF ভলিউম বাড়লো, প্রেশার দিল, কিডনি থেকে ওয়াটার বের হয়ে গেল। আর সোডিয়াম সেটাকে বলবো আমরা প্রেশার ডায়োরেসিস। আর প্রেশার নাইট্রিউরেসিস যেটা প্রেশারের জন্য, ECF ভলিউমের জন্য রাইট এট্রিয়ামে প্রেশার পড়লো, সেখান থেকে এএনপি, এটা ভাই শুনতে চায়, এনপি অ্যাট্রিয়াল নাইট্রেটিক পেপটাইড আসলো, সেটা সোডিয়ামটাকে এক্সক্রিশন করে দিল, ফলে সেটাকে বলবো আমরা কি? প্রেশার নেট্রিউরেসিস। প্রেশার নেট্রিউরেসিস ডায়োরেসিস করার ফলে সল্ট এন্ড ওয়াটার এক্সক্রিশন হয়ে গেল and elevated blood প্রেশারটা নরমালে নিয়ে আসলো despite the excess aldosterone. তাহলে this return to normal salt and water excretion by the kidney as a result of pressure natriuresis and diuresis is called the aldosterone escape. তাহলে aldosterone escape এর ছোট ডেফিনিশনটা যদি বলি, যা excess aldosterone increases the blood pressure up to 15 to 25 millimeter mercury when volume increase 5 to 15%. This elevated blood pressure returns to normal by excretion of the salt and water from the kidney as a result of pressure natriuresis and pressure diuresis called the aldosterone escape. Therefore, the rate of the gain of salt and water by the body is zero and balance is made. তাহলে এতটুকু বুঝাইতে পারছি অ্যালডোস্টেরন এসকেপটা কি? অ্যালডোস্টেরন ফাংশনটা জানলে অ্যালডোস্টেরন এসকেপটা বলতে পারবে। ফাংশনে বলতে দিয়েছো সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন, ওয়াটার ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হয়, পটাশিয়াম এক্সক্রিশন হয়। তাহলে বাড়লে কি হবে? সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হবে, সাথে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, প্রেশার বেড়ে যাবে। প্রেশার বাড়লে কি হবে? সেখান থেকে এনপি আসবে, আর সেই অটোমেটিক্যালি সেখান থেকে প্রেশার বাড়ার কারণে নেট্রিউরেসিস হবে, ডায়োরেসিস হবে, এবং অরিজিনালি আবার গিয়ে সেটা সল্ট এন্ড ওয়াটার বডিটা জিরো হয়ে যাবে, ব্যালেন্সটা মেনটেন হয়ে যাবে। সেটাই অ্যালডোস্টেরন এসকেপ। আচ্ছা,
এখানে অ্যালডোস্টেরন স্ক্রিপ্ট খুবই ইম্পর্টেন্ট ভাইবার জন্য, প্লাস রিটেনে শর্ট নোট হিসাবে আসে, এমনিতে প্রশ্ন আসতে পারে। তারপরে একটা কথা কি, অ্যালডোস্টেরন লাইফ সেভিং হরমোন, সবগুলো কিন্তু ফাংশনের এগেইনস্টে আসতেছে। লাইফ সেভিং হরমোন, আমরা লাইফ সেভিং হরমোন আর কি পড়ছো তোমরা এর মধ্যে বলো তো? অ্যালডোস্টেরন ছাড়া আর কোনটাকে বলে লাইফ সেভিং হরমোন বলতে ম্যাডাম পারবো না? এডিএইচ, এডিএইচ বলে? এডিএইচ কে না, প্যারাথাইরয়েড হরমোনকে লাইফ সেভিং হরমোন বলে না? জি ম্যাডাম, এই যে প্যারাথাইরয়েড, লেরিংসের স্পেজম হয়ে যায়। হ্যাঁ প্যারাথাইরয়েডকে লাইফ সেভিং হরমোন বলে। অ্যালডোস্টেরনকে কেন লাইফ সেভিং হরমোন বলে সেটাও তোমার ফাংশন জানা থাকলেই তুমি বলতে পারবে। এই সবগুলো কথা কিন্তু গাইটনের, আমার স্লাইডে যে কথাগুলো সবগুলো গাইটনের। তাহলে যদি আমরা ফাংশন জানি তাহলে লাইফ সেভিং কেন এটা বলতে পারবো। একটা হলো বাড়লে কমলে কি হয়, জিরো হয়ে গেলে কি হয়, সেটা অনুযায়ী আমরা বলতে পারবো যে এটা লাইফের জন্য কতটুকু জরুরি, এবং এই কারণে সেটাকে লাইফ সেভিং হরমোন বলা হয়। তাহলে when aldosterone secretion become zero, আমরা ফাংশনে বলছিলাম সোডিয়াম রিঅ্যাবজর্পশন, পটাশিয়াম এক্সক্রিশন। তাহলে যদি জিরো হয় মানে কমে যায় একদম, তাহলে কি হবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না। আর কি হবে, এক্সক্রিশন মানে লার্জ অ্যামাউন্ট অফ দা পটাশিয়াম এক্সক্রিশন। ফাংশনটা সোডিয়াম রিঅ্যাবজর্পশন, পটাশিয়াম এক্সক্রিশন। তাহলে পটাশিয়ামটা এক্সক্রিশন হবে না, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, পটাশিয়াম এক্সক্রিশন হবে না। তাহলে কি হবে, লার্জ অ্যামাউন্ট অফ দা সল্ট লস্ট ইন দা ইউরিন। কি বলছে, এক্সক্রিশন হবে। It decreases the salt and water content in ECF. তাহলে সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন না হয়, ফাংশনটা হলো সোডিয়াম রিঅ্যাবজর্পশন, তাহলে জিরো হয়ে গেলে তাহলে সোডিয়ামটা রিঅ্যাবজর্পশন হবে না, সাথে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না, তাহলে ECF ভলিউমটা কি হবে, কমে যাবে। একদম জিরো হলে একেবারে সিভিয়ার কমে গেলে সিভিয়ার ডিহাইড্রেশন হবে, লো ব্লাড ভলিউম হবে। তাহলে ব্লাড ভলিউম আমরা একটা একটা করে যাই ফাংশনের ক্ষেত্রে। যদি সোডিয়ামটা বলি, আমরা সোডিয়াম ধরে নিই, তাহলে জিরো হলে অ্যালডোস্টেরন সিক্রেশন যদি জিরো হয়ে যায় তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না, ব্লাড ভলিউমটা কমে যাবে, সার্কুলেটরি শক হবে। এবং তখন যদি আমরা কোনো থেরাপি না দেই, উইদাউট থেরাপি ডেথ উইদিন এ ফিউ ডেজ, তাহলে এইটুকু বলতে পারছি আমরা, ঠিক আছে? এইটুকু বুঝতে তো তোমরা লাইফ সেভিং কেন বলা হয়, যদি জিরো হয়ে যায় ওয়াটার সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে যাবে, ব্লাড ভলিউম কমে যাবে, সার্কুলেটরি শক হবে, এবং থেরাপি না দিলে ডেথ হয়ে যাবে। তাহলে এই কারণে এটাকে একটা পয়েন্ট হলো এটা যে সোডিয়ামের ক্ষেত্রে। এখন যদি বলি আবার আমরা এক্সেস অ্যালডোস্টেরন, পটাশিয়ামের কি হয় দেখি আমরা এখন। পটাশিয়াম এভাবেই গাইটনে লেখছে, ডিফিসিয়েন্টটা পরে লেখছে, এক্সেসটা বেশি লেখছে। আচ্ছা, এক্সেসটা যদি হয় অ্যালডোস্টেরন, তখন কি হবে, তার কাজ হলো সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা, পটাশিয়াম এক্সক্রিশন করা। তাহলে এক্সেস যদি অ্যালডোস্টেরন হয়, পটাশিয়াম এক্সক্রিশনটা তখন কি হবে, বেশি বেড়ে যাবে না? তাহলে এক্সেস অ্যালডোস্টেরন কজেস এ সিরিয়াস ডিক্রিজ ইন দা প্লাজমা পটাশিয়াম কনসেন্ট্রেশন। পটাশিয়াম এক্সক্রিশন বেড়ে গেলে পটাশিয়াম লস হইতে হইতে প্লাজমাতে পটাশিয়াম কনসেন্ট্রেশনটা কমে যাবে যদি এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন হয়। তখন কি হবে, পটাশিয়ামের নরমাল কনসেন্ট্রেশন তোমরা পড়ছো সবগুলো ইলেকট্রোলাইটিস ECF ICF এ পড়ছো তোমরা, 4.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার থাকে, সেখান থেকে কমতে কমতে কত আসবে, 2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। সেটাকে যদি বলি আমরা হাইপোক্যালিমিয়া, ব্লাডে পটাশিয়াম পরিমাণ 4.5 থেকে 2 মিলি ইকুইভ্যালেন্ট চলে আসলো এবং হাইপোক্যালিমিয়া হয়ে গেল। when potassium concentration below 1/2 normal, 4.5 থেকে 2 মানে বিলো 1/2 নরমাল হয়ে গেল, সিভিয়ার মাসল উইকনেস অফেন ডেভেলপ। তাহলে এই তিনটা ফাংশন দিয়ে কথা দিয়ে মনে রাখবে। একটা বলছি প্রথমেই যে কমে গেলে বেড়ে গেলে সোডিয়াম বেশি বাড়বে, কমে গেলে সোডিয়াম কমবে, ECF কমবে, সার্কুলেটরি শক হবে। এখন আমরা বললাম যে বেড়ে গেলে পটাশিয়ামের কি অবস্থা হবে, পটাশিয়াম এক্সক্রিশন বেড়ে যাবে, এটা অর্ধেকের চেয়ে বেশি কমে যাবে, 4.5 থেকে 2 মিলি পার লিটার হয়ে গেল ECF এ, হাইপোক্যালিমিয়া হলো এবং সেখানে সিভিয়ার মাসল উইকনেস ডেভেলপ হলো। হ্যাঁ, নাম্বার 3 যদি বলি when aldosterone deficient, তখন আবার ডিফিসিয়েন্ট পটাশিয়ামের কি অবস্থা হবে, হ্যাঁ ECF potassium ion concentration can rise above normal, কমে গেলে তখন তার এক্সক্রিশন হতে পারবে না, আগে হলো বেশি হয়েছিল ফলে 4 থেকে 2 তে নেমে আসছিল এবং মাসল উইকনেস হয়ে গেছিল। এখন যেহেতু কমে গেছে অ্যালডোস্টেরন, পটাশিয়াম এক্সক্রিশন হবে না, এক্সক্রিশন না হলে কি হবে, সেটা বেড়ে যাবে, সেটার একটা সিভিয়ার এফেক্ট আছে। তাহলে আয়রন কনসেন্ট্রেশন ক্যান রাইজ অ্যাবাভ নরমাল, কত থেকে কত আসলো, when it rise 60 to 100 অ্যাবাভ নরমাল, পার্সেন্ট দিয়ে বললো এখানে, 60 থেকে 100% যদি অ্যাবাভ নরমাল হয়ে যায় পটাশিয়াম কনসেন্ট্রেশন ECF এ, তখন সিরিয়াস কার্ডিয়াক টক্সিসিটি, উইকনেস অফ দ্য হার্ট, কন্ট্রাকশন অফ and development of the, আচ্ছা
তাহলে এটা হলো সিরিয়াস কার্ডিয়াক টক্সিসিটি। আমরা জানি পটাশিয়াম হাইপারক্যালেমিয়া হার্টের উপরে এফেক্ট করে। তোমরা ইলেকট্রোলাইট এফেক্টস অন দ্য হার্ট পড়ছো সিভিএস এ, পড়ছো না? যখন ম্যাডাম। পটাশিয়াম কনসেন্ট্রেশন বেশি হয়ে যায় তখন কার্ডিয়াক টক্সিসিটি, ইসিএফ বেশি হয়ে গেলে কার্ডিয়াক টক্সিসিটি হয়। আর উইকনেস অফ দ্য হার্ট কন্ট্রাকশন, হার্টের কন্ট্রাকশনটা উইক হয়ে যায় এবং ডেভেলপমেন্ট অফ এরিথমিয়া লিড টু দ্য হার্ট ফেলিয়ার। তাইলে আমরা এই তিনটা কথা দিয়ে বুঝাই দিতে পারি কেন এটা লাইফ সেভিং। তাহলে লাইফ সেভিং, একটা জিরোতে চলে গেলে সোডিয়ামের কি অবস্থা হবে, সেখান থেকে সার্কুলেটরি শক হবে। আবার যদি বেশি হয়ে যায় পটাশিয়ামটা তখন কি হবে, 4 থেকে নেমে 2 তে আসবে, হাইপোক্যালেমিয়া হবে, হাইপোক্যালেমিয়া থেকে মাসল উইকনেস ডেভেলপ করবে। আবার যদি অ্যালডোস্টেরন কমে যায় সেখানে পটাশিয়াম 60 থেকে 100% রাইজ করবে ইসিএফ এ এবং সিরিয়াস কার্ডিয়াক টক্সিসিটি ডেভেলপ করবে, হার্টের উইক কন্ট্রাকশন হবে, এরিথমিয়া হবে, আলটিমেটলি গিয়ে হার্ট ফেলিয়ার হবে। তাহলে এই তিনটা কারণ বলবা যে এটাকে কেন লাইফ সেভিং করা হয়। তাহলে ওয়াই এলডোস্টেরন ইজ কল্ড দ্য লাইফ সেভিং। এখানে আমরা দুইটা সুন্দর জিনিস শিখলাম, বড় জিনিস শিখলাম। এটা ভাই একদম সবসময় জিজ্ঞেস করা হয়, প্লাস রিটেনও আসে। এলডোস্টেরন এসকেপটা এটা গাইডেন থেকে পড়বা, আমি যা বলছি সেটুকু গাইডেনের কথা। তাহলে এলডোস্টেরন এসকেপ শর্ট নোট হিসেবে পড়বা, ভাই জিজ্ঞেস করা হয়। এবং এলডোস্টেরন কেন লাইফ সেভিং হরমোন বলা হয় সেটাও ভাই জিজ্ঞেস করা হয়, রিটেনও আসে। হঠাৎ লাইফ সেভিং হরমোন জিজ্ঞেস করে নামগুলা কেন কোনটা বলা হয়, প্যারাথাইরয়েড কেন বলা হয়, তারপরে এই অ্যালডোস্টেরন কেন বলা হয় সেগুলা জিজ্ঞেস করা হবে। আচ্ছা, প্রত্যেকটা হরমোন পড়ার সঙ্গে সঙ্গে তাহলে আমরা ফাংশন পড়ি, মেকানিজম অফ অ্যাকশন পড়ি। তাহলে আমাদের ফাংশন পড়া হয়ে গেল, ফাংশনের সাথে দুইটা জিনিসও পড়লাম, যে এসকেপ, অ্যালডোস্টেরন এসকেপ এবং লাইফ সেভিং হরমোন কেন বলা হয়, একটা ফাংশন দিয়ে আমরা ডেসক্রাইব করছি। নেক্সট আমরা আসি মেকানিজম অফ হরমোন। অ্যালডোস্টেরন কি টাইপের হরমোন আমরা সিনথেসিসে দেখছি, বা এমনিতেও জানি আমরা ক্লাসিফিকেশন অফ দ্য হরমোন যখন বলছি তখন আমরা কি বলছি, স্টেরয়েড হরমোন। কেমিক্যাল নেচার অনুযায়ী স্টেরয়েড হরমোন নামগুলা অ্যালডোস্টেরন পড়ছি না, সবগুলা স্টেরয়েড হরমোনই। এড্রিনাল কর্টেক্স থেকে যেগুলো আছে সবগুলো কি স্টেরয়েড হরমোন না? তাহলে স্টেরয়েড হরমোন। আর স্টেরয়েড হরমোন মোড অফ অ্যাকশন, এখানে নতুন ভাবে ফাংশন মেকানিজম অফ অ্যাকশন পড়ানোর কিছু নাই, তারপরে একটু দেখাবো। আমরা পড়ছিলাম এর আগে পড়ছিলাম না ইন্ট্রোডাকশনে, যে কিভাবে মেকানিজম অফ অ্যাকশন, হরমোনের মেকানিজম অফ অ্যাকশন কিরকম, প্রোটিন হরমোন গুলা কিভাবে কাজ করে, স্টেরয়েড হরমোন গুলা কিভাবে কাজ করে, তিনটা কাজ করছি আমরা। সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার, তারপরে নিউক্লিয়াসে গিয়ে কাজ করে কতগুলো করে সাইটোপ্লাজমে। তো এখানে যেটা নিউক্লিয়াসে গিয়ে কাজ করে সেটা হলো স্টেরয়েড হরমোন। থাইরয়েড হরমোন গুলো সাইটোপ্লাজমে করে। তাহলে এখানে আমরা যদি দেখি যে স্টেরয়েড হরমোন কিভাবে কাজ করে, এখানে কিন্তু আলাদাভাবে এটা আসবে, এই জন্য আলাদাভাবে পড়ানো। একটা তো মোড অফ অ্যাকশন হিসেবে আমরা পড়ি প্রত্যেকটার, এবং পরীক্ষার সময় কোনো একটা হরমোন ধরলেই সেটা জিজ্ঞেস করা এটা কোথায় কাজ করে, তখনই আমরা মোড অফ অ্যাকশনটা কাজে লাগে। আবার এখানে রিটেনও এটা আসতে পারে, এই জন্য আলাদাভাবে পড়ানো যে অ্যালডোস্টেরন কিভাবে কাজ করে। তাহলে সেলুলার কিভাবে কাজ করবে, সেলুলার সিকোয়েন্স। আচ্ছা, আমি ছবিটা দেখেই পড়াই। এই যে আমরা যেটা পড়ছি আগে সেটাই, স্টেরয়েড হরমোন যেহেতু কি লিপিড সলিবল, সেটা লিপিড ক্রস করবে। স্টেরয়েড হরমোন পাসেস থ্রু দ্য প্লাজমা মেমব্রেন, প্লাজমাতে লিপিড সলিবল প্লাজমা ক্রস করবে সেল মেমব্রেন। তারপর আমরা এখানে একটা সাইটোপ্লাজমে একটা রিসেপ্টর থাকবে, ইনসাইড দ্য টার্গেট সেল স্টেরয়েড হরমোন বাইন্ডস টু এ স্পেসিফিক রিসেপ্টর প্রোটিন ইন দ্য সাইটোপ্লাজম অর নিউক্লিয়াস। আমরা স্টেরয়েড হরমোনের জন্য, আচ্ছা, এখানে সাইটোপ্লাজমে যে রিসেপ্টর আছে সেটাতে স্টেরয়েড হরমোন, আমি এখানে কি হরমোন, অ্যালডোস্টেরন। আচ্ছা, গাইটনের ছবিটা হলো এটা। এই ছবিটা গাইটনে দেওয়া আছে, এখানে এটা সে একই জিনিসই। অ্যালডোস্টেরন আসলে সাইটোপ্লাজম অ্যালডোস্টেরন রিসেপ্টরের সাথে কম্বাইন হলো, তারপর এটা কি হলো, নিউক্লিয়াসে গিয়ে অ্যালডোস্টেরন রিসেপ্টর কমপ্লেক্স হলো, সেখান থেকে আবার স্পেসিফিক পোরশন অফ দ্য ডিএনএ এর সাথে কম্বাইন করলো, সে মেসেঞ্জার আরএনএ প্রোডিউস করলো, সে মেসেঞ্জার আরএনএ তখন আমার নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে গেল, সাইটোপ্লাজমে গিয়ে প্রোটিন সিনথেসিস করলো, সেলুলার রেসপন্স করলো। ঠিক আছে? তাইলে এই জিনিসটা এখানে লেখা, এখানে আবার আমি ঘুরাই বলার কিছু নাই, এই জিনিসটা তোমরা বই থেকে পড়বে। তাহলে মোড অফ অ্যাকশনটা পড়বে, ফাংশন, মোড অফ অ্যাকশন শেষ হলো আমাদের। তাহলে অ্যালডোস্টেরন পড়লাম আমরা ডিটেইলস, অ্যালডোস্টেরন ফাংশন, মোড অফ অ্যাকশন, অ্যালডোস্টেরন কেন লাইফ সেভিং বলা হয়, অ্যালডোস্টেরন এসকেপটা কি। আচ্ছা, নেক্সট মোর ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা রেগুলেশন অফ অ্যালডোস্টেরন। রেগুলেশনটা কি, রেগুলেশন অফ অ্যালডোস্টেরন সিক্রেশন, এটা বেশি কিছু না, 4টা পয়েন্টে বলা হয়। চারটার মধ্যে ফার্স্ট 1 and 2 হলো মোস্ট ইম্পর্টেন্ট, এই যে এই কথাগুলো সবই গাইটনের। আচ্ছা, and 3 and 4 মাইনর। তাহলে 1 and 2 ইম্পর্টেন্ট কি, যে একটা হলো নাম্বার 1, ইনক্রিজ পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশন দ্য ইসিএফ গ্রেটলি ইনক্রিজ দ্য অ্যালডোস্টেরন সিক্রেশন। যখনই ব্লাডে পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশন, ইসিএফ পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তখনই অ্যালডোস্টেরন সিক্রেশনটা খুব বেশি পরিমাণে বাড়বে, এর জন্য এটা ইম্পর্টেন্ট, বেশি মোস্ট ইম্পর্টেন্ট। And number 2, activity of the renin angiotensin system also greatly increases the aldosterone secretion. তাহলে 1 and 2টা এই পটাশিয়াম একটুখানি বাড়ার জন্য অনেক বেশি পরিমাণ অ্যালডোস্টেরন বেড়ে যাবে।
আবার রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের ফাংশন বেড়ে গেলে অ্যালডোস্টেরন সিক্রেশন গ্রেটলি ইনক্রিজ করে। তাহলে এই 1 and 2 টা হলো মোস্ট পটেন্ট। সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশন যেটা সেটা হলো স্লাইটলি অ্যালডোস্টেরন সিক্রেশন কমায়। যখন একটুখানি সোডিয়াম আয়ন অনেকটু বাড়লে পরেও দেখা যায় স্লাইটলি অ্যালডোস্টেরন সিক্রেশন কমে। And ACTs from the anterior pituitary gland is necessary for aldosterone secretion, but this has little effect. Only 3 and 4 minor effect, and 1 and 2 4. এগুলো আসলে খুব বেশি তোমরা যে বলো আমি তাড়াতাড়ি যে এগুলো তো আসলে বই পড়লে এমনিতেই হয়ে যাবে, খুব বেশি কঠিন কিছু না মনে রাখার জন্য। কিন্তু আমরা লেকচার দেওয়ার আর বলার উদ্দেশ্য একটাই যে কোনটা তোমাদের পড়তে হবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে, কোনটা ভাইবার জন্য, কোনটা রিটেনের জন্য, সেটুকুই। আর বই তো তোমাদের পড়াই লাগবে। তাহলে রেগুলেশন অফ aldosterone secretion very important. So for both written and viva. Viva তো একেবারে অহরহ প্রত্যেক জন্য জিজ্ঞেস করা হয়। এই হরমোন আসলে, এই হরমোন সামনে পড়লে এটার ফাংশন রেগুলেশন। তাহলে ঠিক আছে, রেগুলেশন 4টা কারণে হয়, 2টা ভেরি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, আর 2টা মাইনর। যে 2টা ইম্পর্টেন্ট সেটার মধ্যে হলো পটাশিয়াম আয়ন কনসেন্ট্রেশনটা একটুখানি বাড়লে অনেক পরিমাণে অ্যালডোস্টেরন বাড়ে, এবং অ্যাক্টিভিটি অফ দ্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম বাড়লে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ে বেশি পরিমাণে গ্রেটলি। কিন্তু সোডিয়াম যদি একটু বাড়ে তখন অ্যালডোস্টেরন পরিমাণ কমে, কিন্তু খুবই কম পরিমাণে কমে। হ্যাঁ, আর অ্যাসিড এড্রিনোকর্টিকোট্রপিক হরমোনও এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যখন আসে সেটা নেসেসারি ফর অ্যালডোস্টেরন সিক্রেশন বাট হ্যাজ লিটল এফেক্ট। এই যে দেখো, পটাশিয়াম কনসেন্ট্রেশন বেড়ে গেল, সোডিয়াম কনসেন্ট্রেশন কমে গেল, ইসিএফ কমে গেল, কি হয় আমরা জানি সবসময়, আগেও পড়ছি, জাস্টা গ্লোমেরুলার থেকে হাইপোভলিমিয়া হলে সেখান থেকে রেনিন আসে, রেনিনটা অ্যাঞ্জিওটেনসিন নোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 টু এড্রিনাল কর্টেক্সে যায়, সেটা অ্যালডোস্টেরন সিক্রেশন করে। সেই অ্যালডোস্টেরনের ফাংশন কি, আবার কিডনির লেট ডিস্টাল টিউবুল কালেক্টিং ডাক্ট থেকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে, পটাশিয়াম এক্সক্রিশন করবে। ফলে কি হবে, আবার ইসিএফ ভলিউমটা ব্যালেন্স হয়ে যাবে, সোডিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাবে, পটাশিয়াম কনসেন্ট্রেশন, ইসিএফ ভলিউম বাড়বে। নেগেটিভ ফিডব্যাকে এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের মাধ্যমে অ্যালডোস্টেরন সিক্রেশনটা রেগুলেট হয়। আচ্ছা, তাহলে আমরা অ্যালডোস্টেরন মিনারোকর্টিকয়েড যেটা হলো জোনা গ্লোমেরুলার থেকে আসে মেইনলি অ্যালডোস্টেরন, যেটা 90% মিনারেল এফেক্ট। এবং কেন এটাকে মিনারোকর্টিকয়েড বলা হয় সেটাও ভাইবার কোশ্চেন, যে এগুলা মিনারেল, সোডিয়াম, পটাশিয়াম এগুলোর উপর কাজ করে, ভাইবার জিজ্ঞেস করা হয় বইয়ের কথাই। আচ্ছা, তাহলে আমরা একটা লেয়ারের হরমোনের ফাংশন রেগুলেশন পড়লাম, সাথে 2টা টপিকস পড়লাম, অ্যালডোস্টেরন এসকেপ এন্ড লাইফ সেভিং কেন বলা হয়। নেক্সট আমরা গ্লুকোকর্টিকয়েড আসি। গ্লুকোকর্টিকয়েড, ফাংশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েডস। তাহলে গ্লুকোকর্টিকয়েডস কোথা থেকে আছে, ভেসিকুলারটা থেকে। আগে আমরা যখন ক্লাসিফিকেশন হরমোনগুলোর নাম পড়ছিলাম তখনই বলছিলাম 95% গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি অফ দ্য এড্রিনোকর্টিক্যাল সিক্রেশন রেজাল্ট ফ্রম দ্য সিক্রেশন অফ কর্টিসল। কর্টিসল থেকে 95% গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি। এটাও ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, এজন্য এটাকে গ্লুকোকর্টিকয়েড বলা হয়। এবং এই কর্টিসল নোন এজ হাইড্রোকর্টিসল। Small but significant amount of glucocorticoid activity provided by the corticosteroid. আচ্ছা, এখন গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি অনেক, এবং এই ফাংশনগুলো খুবই ইম্পর্টেন্ট। কতগুলো ফাংশন একদম বেশি ইম্পর্টেন্ট। মেটাবলিক ফাংশন তো আমরা অনেকগুলোতে পাইছি, এর আগে তোমরা কি হরমোনে পাইছো বলো তো? গ্রোথ হরমোনে পাইছি ম্যাডাম। গ্রোথ হরমোন এন্ড আরেকটাতে পাইলা তো থাইরয়েড হরমোন পাবে। থাইরয়েড হরমোন ওইগুলো তো তোমার যে এরকম মানে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। আমরা পরে যখন এড্রিনাল প্যানক্রিয়াস পড়ানো হবে তখন বলবো। তোমাদের কি এই ক্লাসের পর আর কোন ক্লাস আছে? ম্যাডাম আইটেম আছে ম্যাডাম। আইটেম আছে ম্যাম। কয়টার সময়? 10:30টায়। 10:30টায়, আচ্ছা ঠিক আছে, তাইলে আমি একটু পড়াই যাই। কর্টিসল যেটা, সেটা হলো কার্বোহাইড্রেট, সেখানে তার আলটিমেট ইফেক্ট কি, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। যখন প্যানক্রিয়াস পড়বা আইলেটস অফ লাগান, তখন যখন ইনসুলিন পড়বা ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, তখন আরেকটা কোশ্চেন পড়বা তোমরা, হোয়াট আর দ্য হরমোনস ইনক্রিজিং দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। তখন দেখা যাবে গ্লুকাগন, তারপরে ইনক্রিজ করে থাইরয়েড, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন এন্ড দ্য কর্টিসল। তাইলে এটার একটা মেটাবলিক ফাংশন আছে। মেটাবলিক ফাংশন কোথায় কোথায়? কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট মেটাবলিজম। কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপরে যে মেটাবলিক ফাংশন করে কর্টিসল, ফাংশন করে আলটিমেটলি কি করে, ইনক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। এন্ড ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করতে সে কি কাজ করে? নাম্বার 1, ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস। হ্যাঁ, গ্লুকোনিওজেনেসিস ইনক্রিজ করে ইন দ্য লিভার। হ্যাঁ, আর হলো কি, ডিক্রিজ পেরিফেরাল ইউটিলাইজেশন অফ দ্য গ্লুকোজ বাই দ্য সেল। পেরিফেরাল ইউটিলাইজেশন মানে কি, পেরিফেরাল টিস্যু অথবা সেলে গ্লুকোজটাকে ইউটিলাইজেশন করে কমাই দেয়, ফলে কি হয়, ব্লাড লেভেলে বেড়ে যায়। হ্যাঁ, ব্লাড লেভেলে বেড়ে যায়, তাহলে আলটিমেটলি কি হয়, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল।
তাহলে কর্টিসল অন কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি effects of cortisol on carbohydrate metabolism. Number 1, increase gluconeogenesis. Gluconeogenesis এর ডেফিনিশন জানো তো তোমরা না? গ্লুকোজ ফর্মেশন from From non-carbohydrate non-carbohydrate source. আচ্ছা, আর এখানে কি decrease peripheral utilization of the glucose by the cell or peripheral tissue. আচ্ছা, তাহলে গ্লুকোনিওজেনেসিসটা কিভাবে হয়? এখানে একটা এনজাইম ইনক্রিজ করে, সে কোথায়, যেটা হলো required to convert the amino acid into glucose in the liver cell. তাহলে increase gluconeogenesis by increasing the enzymes required to convert amino acid into glucose in the liver cells and mobilization of the amino acid from the extrahepatic tissue, mainly from the muscle, and the antagonizing effect of the insulin. তাহলে এই যে ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস কিভাবে করে, একটা এনজাইম বাড়ায় দেয়, যে এনজাইমটা অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সপোর্ট করবে গ্লুকোজে ইন দ্য লিভার সেল। আর কি করে, মোবিলাইজেশন অফ দ্য অ্যামাইনো অ্যাসিডকে মোবিলাইজ করে এক্সট্রাহেপাটিক টিস্যু থেকে। এক্সট্রাহেপাটিক টিস্যু বলতে এখানে ফ্রম দ্য মাসেলকেই, স্কেলেটাল মাসেলকে মেইনলি বোঝানো হয়েছে। অ্যান্ড অ্যান্টাগনাইজিং দ্য এফেক্ট অফ ইনসুলিন এফেক্টের এগেনস্টে কাজ করে। ইনসুলিন কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, আর এটা হলো কর্টিসলটা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। তাহলে এই তিনটা ফাংশন করে সে গ্লুকোনিওজেনেসিসটা ইনক্রিজ করে। আর আরেকটা কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দেয় কিভাবে, পেরিফেরাল ইউটিলাইজেশনকে ডিক্রিজ করে, ডিক্রিজ গ্লুকোজ ইউটিলাইজেশন বাই দ্য সেলস এন্ড পেরিফেরাল টিস্যু। তাহলে আলটিমেটলি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, কার্বোহাইড্রেটের উপরে মেটাবলিক ইফেক্ট করে। মেইন আলটিমেট রেজাল্ট কি করে, কর্টিসল আর গ্লুকোকর্টিকয়েডস আর কর্টিসলটা আলটিমেটলি কার্বোহাইড্রেট মেটাবলিক ফাংশন করে ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ায়। এবং কিভাবে বাড়ায়, এই দুইটা কারণ বলবো। আচ্ছা, অনেক সময় আসে অনলি মেটাবলিক ফাংশন অফ দ্য কর্টিসল, তখন শুধু মেটাবলিক ফাংশন আসলে তুমি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই তিনটার উপরে যে মেটাবলিক ফাংশন করে সেটাই বলবা। আর অনেক সময় আছে আদার নন মেটাবলিক ফাংশন, কয়েকটা নন মেটাবলিক ফাংশন বাই রিটেন এইভাবে আসে। মেটাবলিক ফাংশন অফ দ্য কর্টিসল লিখতে বলে অনেক সময় নন মেটাবলিক ফাংশন দুইটা, অনেক সময় স্পেসিফিক মেনশন করে দেয় যে হোয়াট ইজ দ্য অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট অফ কর্টিসল, এগুলো আমি পরে আসতেছি। তাহলে মেটাবলিক ফাংশনের আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমটা পড়লাম। এখন দেখি আমরা প্রোটিন মেটাবলিজম কি করে। প্রোটিনে এটা দুইটা ফাংশন, ক্যাটাবলিক ফাংশন এন্ড অ্যানাবলিক। ক্যাটাবলিক মানে প্রোটিনকে ভেঙে দেওয়া, এখানে ভেঙে দেওয়াটাকে বাড়ায় দেয়। আর অ্যানাবলিক ফাংশন মানে সিনথেসিসটাকে কমায় দেয়। আলটিমেটলি সে ব্লাডে প্রোটিন লেভেল কমায়, কিন্তু সেলুলার লেভেলে প্রোটিন কমায়, কিন্তু লিভারে প্রোটিনটা বাড়ায়। তাহলে কি হয়, প্রোটিন মেটাবলিজম বইয়ে আরো অনেক কিছু লেখা আছে, সবকিছুই পড়বা, গাইডন তো বেশি করে পড়বা, পড়ার পরে জিনিসটা মনে রাখবা। তাহলে ক্যাটাবলিক ইফেক্ট কি, এনহ্যান্সেস দ্য রিলিজ অফ দ্য অ্যামাইনো অ্যাসিড বাই প্রোটিওলাইসিস ইন দ্য স্কেলেটাল মাসল এন্ড আদার এক্সট্রাহেপাটিক টিস্যু। তাহলে প্রোটিওলাইসিস করে স্কেলেটাল মাসল আদার এক্সট্রাহেপাটিক টিস্যুতে, পরে কি হয়, এটা ক্যাটাবলিক ফাংশনটাকে বাড়ায় দেয়। এনহ্যান্স দ্য রিলিজ অফ দ্য অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড বাড়ায় দেয় by the proteolysis in the skeletal muscle and extrahepatic tissue. Our anabolic function will inhibit the synthesis of the protein, ultimately reduction in the cellular protein and increase the liver protein, plasma protein and glycogen. ঠিক আছে, প্রোটিনের উপর এইটি ফাংশন। দেন দা ফ্যাটের উপর কি ফাংশন করে, ফ্যাটে কি করে, ফ্যাটটাও তোমার বাড়ায় দেয় ব্লাডে। কিভাবে বাড়ায়, মোবিলাইজেশন দ্য ফ্যাটি অ্যাসিড, এই কথাগুলো কিন্তু তোমরা গ্রোথ হরমোনে পড়ছো, থাইরয়েডে পড়ছো না। মোবিলাইজেশন দ্য ফ্যাটি অ্যাসিড ফ্রম adipose tissue, increasing the concentration of fatty acid in blood and increasing the utilization of the fat for energy. তাহলে ফ্যাটে কি করে, ফ্যাটের উপরে মেটাবলিক ফাংশন কর্টিসল কি করে, মোবিলাইজেশন দ্য ফ্যাটি অ্যাসিড ফ্রম adipose tissue and mobilize করে কি করে, ইনক্রিজ কনসেন্ট্রেশন দ্য ফ্যাটি অ্যাসিড ইন দ্য ব্লাড, এন্ড সেই ইনক্রিজিং কনসেন্ট্রেশনটা ফ্যাট যে বাড়ে সেটা কি হিসেবে ইউজ হয়, ইউটিলাইজেশন দ্য ফ্যাট ফর এনার্জির জন্য এই ফ্যাটটা, ফ্যাটি অ্যাসিডটা ইউজ হয়। তাহলে আমরা তিনটে মেটাবলিক ফাংশন বললাম। এখানে একটা জিনিস বাদ গেছে, যে আমি এটা বলি একটু, এড্রিনাল ডায়াবেটিস। এর আগে আমরা কি আরেকটা জিনিস পড়ছি, পিটুইটারি ডায়াবেটিস পড়ছো না? জি ম্যাডাম। তাহলে এখানে একটা জিনিস নতুন টার্ম, যে এড্রিনাল ডায়াবেটিস। এড্রিনাল ডায়াবেটিসটা কি, কর্টিসল ইনক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন হুইচ স্টিমুলেট ইনসুলিন সিক্রেশন। হ্যাঁ, যেখানে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন যখন কর্টিসল বাড়বে, তখন ইনসুলিনকে সে স্টিমুলেট করবে, সিক্রেশনটাকে স্টিমুলেট করবে। And this insulin is not as effective to maintain plasma glucose concentration. ইনসুলিন কি করে, ইনসুলিন সবসময় কি করে, গ্লুকোজ কমায় দিয়ে গ্লুকোজ কনসেন্ট্রেশনটাকে মেনটেন করে। কিন্তু এখানেই এই ইনসুলিন যে বাড়ায়, সেই ইনসুলিনটা গ্লুকোজের উপর কোনো এফেক্ট করে না। This insulin is not as effective to maintain plasma glucose concentration. So blood glucose concentration increases occasionally 50% more. যেটাকে বলা হয় এড্রিনাল ডায়াবেটিস। শুধু একটু কি জানো, এটা যদি জিজ্ঞেস করা হয় কোনো ভালো স্টুডেন্টরে,
ভাইবা, তাহলে এটুকু জানবা, ঠিক মনে রাখো, আর বাকি তোমরা যে যা পারো বলে রাখো। তাহলে এখানে এটাই কর্টিসল যখনই ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে, সেই ব্লাড গ্লুকোজ লেভেলটা ইনসুলিন সিক্রেশন বাড়াবে, কিন্তু এখানে এই ইনসুলিন সিক্রেশনটা ব্লাড গ্লুকোজ লেভেলকে কমায় না, এটাকে মেনটেন করে না। আলটিমেটলি একসময় ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন বাড়তে বাড়তে যখনই 50% এর উপরে হয়ে যাবে, সেটাকে বলবো আমরা এড্রিনাল ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস পিছুটাই ডায়াবেটিস একটা আছে, এড্রিনাল ডায়াবেটিস। এখন আমরা কি ফাংশন পড়লাম তাহলে কর্টিসলের? মেটাবলিক ফাংশন পড়তে গিয়ে দেখো কিটোজেনিক এফেক্ট অফ গ্লুকোকর্টিকয়েড, সেটা আগেও পড়ছো তোমরা, গ্রোথ হরমোনের বেলায় একটা কিটোজেনিক এফেক্ট পড়ছো না? হ্যাঁ, জি ম্যাডাম। জিনিসই ডিক্রিজ কি জন্য, এটা গ্লুকোকর্টিকয়েড কিভাবে করে কিটোজেনিক এফেক্ট কেন বলা হয়? ডিক্রিজ দ্য ইউটিলাইজেশন অফ দ্য গ্লুকোজ এন্ড মোবিলাইজেশন অফ ফ্যাট। ইউটিলাইজেশন কোথায় করে? পেরিফেরাল ইউটিলাইজেশন কমায় দেয়, আর ফ্যাট মোবিলাইজড এন্ড ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশন অ্যাভেলেবল ফর দ্য ইউটিলাইজেশন ফর এনার্জি। এই আগের কথাগুলাই, যে গ্লুকোজ পেরিফেরাল ইউটিলাইজেশন কমায় দেয়, ফ্যাটের মোবিলাইজেশন করে, ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশন ব্লাডে বেড়ে যায় এবং সেটা ইউজ হিসাবে এনার্জি হিসাবে ইউজ হয়, লিডস টু দ্য ফর্মেশন অফ এ লার্জ অ্যামাউন্ট অফ দ্য কিটোন বডি। এবং বেশি পরিমাণে যে মোবিলাইজেশন ফ্যাট হলে সেটা লার্জ অ্যামাউন্ট অফ দ্য কিটোন বডি ফর্মেশন হয়, ফলে এটা কিটোজেনিক এফেক্ট করে। ঠিক আছে, এটা একটু জানে রাখবা। সবকিছু পড়ানোর উদ্দেশ্য সবাই কোনটা একটু দেখা লাগে, পড়া লাগে, সবার জন্য সবকিছু না, তারপরেও পড়তে তো আর অসুবিধা নেই, আর পড়লে তো সবাই পারবা। ঠিক আছে, তাহলে আমরা মেটাবলিক ফাংশনের পরে আমরা আসবো এক্সট্রা মেটাবলিক ফাংশন, নন মেটাবলিক যে ফাংশন গুলো আছে সেগুলা। এগুলা অনেকগুলো ফাংশনই আছে, তার মধ্যে এগুলো পড়তে হবে, সবই একটু জানা নিয়ে, কিন্তু একটু বেশি জোর দেওয়া ইম্পর্টেন্স হিসাবে যেগুলো পড়তে হবে আমি সঙ্গে সঙ্গে বলে দেবো। আচ্ছা, তাহলে কর্টিসলের একটা ওয়াটার এন্ড ইলেকট্রোলাইটের উপরে, ওয়াটার মিনারেলস ওয়াটার ইলেকট্রোলাইট, এগুলো সবকিছুর উপরে কাজ আছে তার। ওয়াটার ইলেকট্রোলাইটে কি করে? সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন রিটেনশন এন্ড পটাশিয়াম এক্সক্রিশন। Then muscle কি করে? Muscle contractility of the cardiac skeletal muscle are maintained by the cortisol. তাহলে মিনারেলস এন্ড ওয়াটারে সে রিটেনশন করবে। দেখো কোনো পেশেন্টে যদি তোমরা পরবর্তীতে ওয়ার্ডে গেলে দেখবা যে কর্টিসল যখন দেওয়া হয়, স্টেরয়েড যখন দেওয়া হয়, তখন দেখা যাবে অনেক পেশেন্ট ফুলে যায়। এটা ফুলে যায় মানে তার মিনারেলস এন্ড ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হয়, মুখ ফুলে যায়, আফিনেস আসে, এটা ওয়াটার ইলেকট্রোলাইট রিঅ্যাবজর্পশন করে। আর মাসেলের কন্ট্রাক্টিলিটিটা মেনটেন করে কার্ডিয়াক স্কেলেটাল মাসল। এই জন্য অনেক সময় আবার বেশি পরিমাণ যখন কর্টিসল দেওয়া হয় কোনো পেশেন্ট, বেশি অনেকদিন কোনো পেশেন্ট যদি সেই ওষুধ সিনথেটিক ফর্মে হোক, তারপরে ওরাল ফর্মে ইনজেক্টেবল ফর্মে হোক দেওয়া হয়, তখন দেখা যায় তার মাসল স্ট্রেংথটা কমে যায়। এই কন্ট্রাক্টিলিটি অফ দ্য স্কেলেটাল কার্ডিয়াক মাসল আর মেনটেন হয় না, ফলে মাসল স্ট্রেংথটা কমে যায়। Decrease in muscle mass and strength caused by the excess cortisol due to the decrease in the muscle protein synthesis, increase in muscle catabolism. আমরা পড়ছি তো প্রোটিনের উপর ক্যাটাবলিজম বাড়ায় দেয় কর্টিসল, আর সিনথেসিসটা কমায় দেয়। তো বেশি পরিমাণ যখন দেওয়া হয় অনেকদিন, তখন মাসল ক্যাটাবলিজম হইতে হইতে মাসল উইকনেস এসে পড়ে, আর প্রোটিন তো সিনথেসিস হয় না, প্রোটিন তো ওয়েস্টিং হয়ে যায়, মাসল স্ট্রেংথটা কমে দেয়, মাসটা কমে দেয়। তাহলে এই ফাংশনগুলো একটু মনে রাখবা, কঠিন কিছু না, একটু মনে রাখবা। কিন্তু মেইনলি কিছু ফাংশন আছে যেগুলো কোনো রিটেন ভাবে আলাদাভাবে আসে এবং সারাক্ষণ জিজ্ঞেস করা হয়। বোনসে কি ফাংশন? বোনসের সেম জিনিস, সেম বলতে বোনটাকে রিজর্পশন করে, বোনটাকে খেয়ে ফেলে। ইফেক্টস অফ দ্য বোন এন্ড কানেকটিভ টিস্যু, ইনক্রিজ বোন রিজর্পশন, ইনহিবিশন অফ দ্য বোন ফর্মেশনও কম করে, তারপরে আবার এটার মধ্যে খেয়েও ফেলে। এর জন্য বেশি দিন যদি কর্টিসল ইউজ করা হয়, তাহলে বোন মাসল সবকিছু উইক হয়ে যায়, ওয়েস্টিং হয়ে যায়, মাসল একদম হাত পা লিন থিন এগুলো হয়ে যায়। তাহলে ইনহিবিশন অফ দ্য বোন ফর্মেশন এন্ড ইনক্রিজ বোন রিজর্পশন এন্ড ডিক্রিজ কোলাজেন সিনথেসিস। তাহলে বোন কানেকটিভ টিস্যুর উপরে এই ফাংশনগুলো করে। এন্ড দেন দা ভাস্কুলার সিস্টেমে কি করে? এই কর্টিসলটা মেইনটেইন করে কি? এসেনশিয়াল ফর মেইনটেইনিং দ্য নরমাল ব্লাড প্রেশার বাই এনহান্সিং দ্য ভ্যাসোপ্রেসর এফেক্ট এন্ড ডিক্রিজিং দ্য প্রোডাকশন অফ দ্য ভ্যাসোডাইলেটর। আচ্ছা, এগুলা তোমরা একটু পড়ে, এগুলা খুব বেশি জিজ্ঞেস করা হয় না। সিএনএস এ কি করে? মডুলেশন করে, রেগুলেট করে এক্সাইটেবিলিটি, বিহেভিয়ার এন্ড মোড। কর্টিসল এই জিনিসগুলো করে সিএনএস এর মধ্যে। এই যে এফেক্ট অফ দ্য ব্লাড সেল এন্ড লিম্ফয়েড অর্গান, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ভাইবা সারাক্ষণ জিজ্ঞেস করা, ব্লাড সেলের উপরে কর্টিসলের কি ফাংশন, কোন সেল বাড়ায় কোন সেল কমায়। হ্যাঁ, তাহলে কর্টিসল হলো, আমরা গ্লুকোকর্টিকয়েডস মেইনলি কর্টিসলের ফাংশন পড়তেছি। এত লম্বা ফাংশন যে আগের গুলো ভুলে গেছি কিনা, একটা পড়া গিয়ে একটা আমরা মেটাবলিক ফাংশন 3টা পড়ছিলাম, পড়ার পরে এখন আমরা নন মেটাবলিক কিছু ফাংশন দেখতেছি, তার মধ্যে যেগুলো একটু বেশি ফাংশন ইম্পর্টেন্ট সেগুলো আমি বলতেছি। এই যে ব্লাড সেলের উপরে যে ফাংশনটা, সেটা সারাক্ষণ ভাই জিজ্ঞেস করা, কি কর্টিসল কোন সেল কমায় কোন সেল বাড়ায়। তাহলে কোন সেল কমায়? ডিক্রিজ দ্য নাম্বার অফ দ্য সার্কুলেটিং ইসোনোফিল, বেসোফিল এন্ড লিম্ফোসাইট, এই 3টে সেল কমায়।
and increase the number of the circulating neutrophil RBC platelets. তাহলে কি কমায়? ইসোনোফিল বেসোফিল লিম্ফোসাইট কমায় আর নাম্বার এবং নিউট্রোফিল আরবিসি প্লেটেলেট বাড়ায়। তাহলে এটা মনে রাখবা তোমরা, আমি বারে বারে বলতেছি, 3বার 4বার বলে ফেলছি যে এটা কেউ ভুল করো না ভাই জিজ্ঞেস করলে। আচ্ছা, আরেকটা ফাংশন আছে যে পারমিসিভ অ্যাকশন। পারমিসিভ অ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আলাদাভাবে একটা কোশ্চেনের সাথে রিটেনে লেজ লাগাই দিতে পারে। হোয়াট ইজ দ্য পারমিসিভ অ্যাকশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েডস? পারমিসিভ অ্যাকশন মানে যে অ্যাকশনটা গ্লুকোকর্টিকয়েড ছাড়া হয় না। অনেক হরমোন ফাংশন করতে পারে কিন্তু সেই ফাংশনটা হবে না ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য গ্লুকোকর্টিকয়েড, সেটাকে বলবো আমরা পারমিসিভ অ্যাকশন। তাহলে অ্যাকশন অফ সাম হরমোনস আর এক্সিকিউটেড অনলি ইন প্রেজেন্স অফ গ্লুকোকর্টিকয়েড। তাহলে কোন কোন হরমোনের ফাংশন এক্সিকিউটেড হয় শুধুমাত্র প্রেজেন্স অফ দ্য গ্লুকোকর্টিকয়েডস এর কারণে, সেটাকে বলবো আমরা পারমিসিভ অ্যাকশন। সেটা কি কি সেটা বলার ডেফিনিশন ভাইবা অনেক সময় জিজ্ঞেস করে, রিটেন তো আসেই ভাইবা জিজ্ঞেস করা হোয়াট ইজ দ্য পারমিসিভ অ্যাকশন। তুমি যখন ফাংশন বলবা তখন পারমিসিভ অ্যাকশন ব্লাড সেলের উপরে মিনারেলসের উপরে এগুলো বলবা, তখনই জিজ্ঞেস করবে পারমিসিভ অ্যাকশন কি। তাহলে পারমিসিভ অ্যাকশনটা যখন জিজ্ঞেস করবে তখন বলবা অ্যাকশন অফ সাম হরমোনস আর এক্সিকিউটেড অনলি ইন দ্য প্রেজেন্স অফ গ্লুকোকর্টিকয়েড, দিস ইজ কল্ড দ্য পারমিসিভ অ্যাকশন। তখন বলবে এক্সাম্পল বলো। এক্সাম্পল ক্যাটাকোলামাইন এন্ড গ্লুকাগন, এই দুটার প্রেসার এফেক্ট, ক্যালোরোজেনিক এফেক্ট, লাইপোলাইটিক এফেক্ট। আচ্ছা, তাহলে কি বলবো আমরা? ক্যালোরোজেনিক ইফেক্ট অফ গ্লুকাগন এন্ড ক্যাটাকোলামাইন নাম্বার 1, and number 2 লাইপোলাইটিক ইফেক্ট, প্রেসার রেসপন্স, ব্রঙ্কোডাইলেশন বাই দ্য ক্যাটাকোলামাইন। তাহলে এই পারমিসিভ অ্যাকশনটা আলাদা শর্ট নোট হিসেবে আসতে পারে, ভাই সব সময় জিজ্ঞেস করতে পারে, যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে, এবং একটা কোশ্চেনের সাথে লেজ লাগায় হোয়াট ইজ পারমিসিভ অ্যাকশন সেটাও জিজ্ঞেস করতে পারে। আর এক্সাম্পল বললে আমরা বলবো গ্লুকাগন এন্ড ক্যাটাকোলামাইনের ক্যালোরোজেনিক এফেক্ট and catecholamine lipolytic pressure response and bronchodilation. To perform this effect require presence of glucocorticoids. তাহলে আমরা বুঝতে পারছি বা বুঝাইতে পারছি যে যে কোনো হরমোনের ফাংশন, কোন কোন হরমোনের ফাংশন কর্টিসল অ্যাবসেন্সে এটা এক্সিকিউশন হয় না। যখনই কোনো কর্টিসলের প্রেজেন্সে যে হরমোনগুলো ফাংশন এক্সিকিউশন হয় সেটাকে বলবো আমরা পারমিসিভ অ্যাকশন, এবং সেটার এক্সাম্পল বললে বলবো আমরা ক্যাটাকোলামাইনের ক্যালোরোজেনিক, গ্লুকাগন এন্ড ক্যাটাকোলামাইনের ক্যালোরোজেনিক অ্যাকশন and ক্যাটাকোলামাইনের ব্রঙ্কোডাইলেশন, প্রেসার রেসপন্স আর লাইপোলাইটিক। ঠিক আছে, এটা একদম জোর দিয়ে পড়বা। এতক্ষণ যতগুলো ফাংশন নন মেটাবলিক পড়ছি তার মধ্যে ব্লাড সেলের ফাংশনটা, পারমিসিভ অ্যাকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি। এখন আমরা একটা ফাংশন বলবো যেটা স্ট্রেসে কি ফাংশন করে। কর্টিসল স্ট্রেসটাকে রেজিস্ট করে। কর্টিসল যে ইম্পর্টেন্ট স্ট্রেস রেজিস্ট্যান্স, হ্যাঁ, স্ট্রেস হরমোন বলা হয় এটাকে, অথবা ইমার্জেন্সি হরমোন বলা হয়। দুইটার আনসার একই, ওয়াই কর্টিসল ইজ কল্ড দ্য স্ট্রেস হরমোন, মানে এটা স্ট্রেস হরমোন রেজিস্ট করে, স্ট্রেস রেজিস্ট করে, অ্যান্টি স্ট্রেস করে, এটার কি ইম্পর্টেন্স। আর হলো হোয়াট ইজ দ্য ইমার্জেন্সি হরমোন। ইমার্জেন্সি হরমোন বললেও একই ফাংশন, স্ট্রেসের মধ্যে সে কর্টিসলটা ইমার্জেন্সি হিসেবে সিক্রেশন হয়, হয়ে কি কাজ করে সেটাকে বলি আমরা, সেটা কিভাবে মানে ইমার্জেন্সিতে কাজ করে, স্ট্রেস রেজিস্ট্যান্স করে, সেটা আমাদের একটু পড়তে হবে। তাহলে আমরা আগে দেখি স্ট্রেস কখন, স্ট্রেস কাকে বলি আমরা। স্ট্রেস হইলেই তো আমরা কর্টিসল আসবে, এই জন্য আগে স্ট্রেসটা জেনে নেই। সাম দ্য ডিফারেন্ট টাইপস অফ দ্য স্ট্রেস দ্যাট ইনক্রিজ কর্টিসল রিলিজ, কি কি কারণে স্ট্রেস হইলে পরে কর্টিসলটা রিলিজ হবে। তাহলে যে কোনো ট্রমা অফ এনি কাইন্ড, তোমরা শুনতেছো, আমি এক নাগারে বলতেছি, শুনতেছো তো সবাই, তাই না? জি ম্যাম, শুনতেছি ম্যাম। না শুনলে বলবা। আচ্ছা, তাহলে ট্রমা, যে কোনো কারণে ট্রমা হলে স্ট্রেস হবে, স্ট্রেস হলেই তখন কর্টিসল আসবে, এবং এই কর্টিসলটা আসার পরে সে কি করবে? ফ্যাট মোবিলাইজেশন করবে, মানে পরিমাণ বাড়াবে, প্রোটিন পাইরিমিডিন এগুলো সিনথেসিস করবে, যেগুলো আমাদের এনার্জি দিবে, দিয়ে স্ট্রেসটাকে রিলিভ করবে। আচ্ছা, আমরা এটা পরে পড়তেছি। তাহলে আগে স্ট্রেস কি কারণে হয় বলি। ট্রমা অফ এনি টাইপ, ইনফেকশন, ইন্টেন্স হিট অর কোল্ড, অনেক বেশি পরিমাণ হিট কোল্ড হলে, তীব্র হিট কোল্ড, ইনফেকশন এই ট্রমাতে, তারপর ইনজেকশন, নন এপিনেফ্রিন আদার, এগুলো সবই গাইডলাইনের কথা, কিন্তু এই লাইনগুলো তোমাদের পড়তে হবে, কারণ যদি ভাইবা জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, রিটেনে হয়তো এই জিনিসটা কাজে নাও লাগতে পারে, শুধু স্ট্রেস বলে চলে গেলাম, কিন্তু ভাইবা স্ট্রেস বলতে তুমি কি বুঝো, তখন তুমি এই জিনিসগুলো বলবো, ট্রমা, এনি টাইপ, ইনফেকশন, ইন্টেন্স। তাইলে আমরা বলি এই স্ট্রেসের পরে কি হয় দেখি। Almost any types of stress causes an immediate marked increase in the ACTH, adrenocorticotropic hormone secretion from the anterior pituitary. প্রথমে যে কোনো কারণে স্ট্রেস হলে সেটা যাবে হাইপোথ্যালামাসে, সেখান থেকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন আসবে, রিলিজিং হরমোন এসে কি করবে? অ্যান্টেরিয়র পিটুইটারিতে ACTH, adrenocorticotropic হরমোন রিলিজ করবে, সেটা কি করবে? সেটা যাবে আবার এড্রিনোকর্টিকোট্রপিক, কোথায় গিয়ে কাজ করবে? ট্রপিক হরমোন আমরা বলছি এক জায়গা থেকে সিক্রেশন হয়, আরেক জায়গা থেকে কাজ করে, এড্রিনাল কর্টেক্সে কাজ করবে, কর্টেক্স থেকে তখন জোনা ফেসিকুলাটার থেকে কর্টিসলটা রিলিজ করবে। তাহলে কি হবে? স্ট্রেসটা প্রথম স্টিমুলেট করবে হাইপোথ্যালামাসকে, সেখান থেকে রিলিজিং হরমোন আসবে, রিলিজিংটা আবার ট্রপিক হরমোন রিলিজ করবে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, সেটা যাবে আবার এড্রিনাল কর্টেক্সে, সেখানে গিয়ে কর্টেক্সে থেকে
কর্টিসল তা সিক্রেট করবে। সেটা কি কারণে হলো? স্ট্রেসের জন্য, মানে এনি টাইপের ট্রমা, ইনজুরি, তারপরে নন নেফ্রোটাইজিং ইনজেকশন, এই সমস্ত ড্রাগস, এগুলা কারণে, স্ট্রেসের কারণে এতটুকু ঘটলো। ঘটার পরে কর্টিসল তখন কি করবে? কর্টিসলের ফাংশন আমরা জানি, সে কি করবে তখন? রেপিড মোবিলাইজেশন অফ অ্যামাইনো অ্যাসিড ফ্যাট এবং অ্যামাইনো অ্যাসিড কে মোবিলাইজ করবে ফ্রম দ্য সেলুলার স্টোরেজ, মেকিং দেম অ্যাভেলেবল ফর বোথ এনার্জি এন্ড সিনথেসিস অফ দ্য গ্লুকোজ নিডেড বাই দ্য সেল। তাহলে এই স্ট্রেসটা রিলিভ করবে কিভাবে? সে কর্টিসলটা মোবিলাইজ করবে ফ্যাটি অ্যামাইনো অ্যাসিড এন্ড ফ্যাট, এবং ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করবে যেটা অ্যাভেলেবল ফর দ্য ইন দ্য সেফ, এন্ড সেটা ইউজ হবে এনার্জি হিসাবে, এবং স্ট্রেসটাকে রিলিভ করবে। তাইলে তোমরা এগুলো বইয়ের কথা, সব বই থেকে পড়তে হবে। এখন একটু বুঝাই বুঝাই বলতেছি, কিন্তু লেখার সময় তো মুখস্থ করে বলতে হবে টিচারদের, ভাই আর রিটেনে লিখতে হবে। আচ্ছা, ড্যামেজ টিস্যু that are depleted of proteins can use the newly available amino acid to form new protein. পিউরিন, পাইরামিডিন, এগুলো নিউ প্রোটিন ফর্মেশন করবে, যেটা মোবিলাইজেশন হলো অ্যামাইনো অ্যাসিড গুলো, সেটা নিউ প্রোটিন ফর্মেশন করবে, যেটা হলো এসেনশিয়াল টু দ্য লাইফস অফ দ্য সেল। এই নিউ প্রোটিনটা সেল লিভিং এর জন্য ইম্পর্টেন্ট। And amino acids are used to synthesize essential intercellular substance such as the purine, pyrimidine, which are necessary for maintenance of the cellular life and reproduction of the new cell. তাহলে এই কথাগুলো সব বলতে হবে, রিটেনে সব সুন্দর করে লিখবা, আর ভাইবাতে তো একটুখানি বুঝাই বলে ফেলবা যে স্ট্রেস হলে এর কর্টিসল কিভাবে আসলো, তখন মেকানিজমটা জিজ্ঞেস করতে পারে, মেকানিজমটা হাইপোথ্যালামাস থেকে আসলো পিটুইটারিতে, তারপরে কর্টিসল তারপর কি ফাংশন করলো, ফ্যাট মোবিলাইজেশন করলো, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট করলো, ফলে কনসেন্ট্রেশন ফ্যাটি অ্যাসিডের ব্লাডে সেটা ইউটিলাইজ হলো এনার্জি হিসাবে, এবং যে অ্যামাইনো অ্যাসিডটা সিনথেসাইজ হলো সেটা হলো ইন্টারসেলুলার সাবস্টেন্স, পিউরিন, পাইরামিডিন রিলিজ সিনথেসাইজ করলো, যেটা হলো মেইনটেনেন্স অফ দ্য সেলুলার লাইফ and reproduction of the new cell. তাইলে what is the stress hormone? Cortisol is the stress hormone. কি করে স্ট্রেসে? সে স্ট্রেস বাড়ায় না কমায়, সে অ্যান্টি স্ট্রেস, রেজিস্টিং দ্য স্ট্রেস। ম্যাডাম সেভাবে রেজিস্টিং এর পয়েন্ট গুলা, এটা অবশ্যই ভেরি 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 ইম্পর্টেন্ট। ব্লাড সেলের উপর ফাংশন পড়লাম আমরা, এখন রেজিস্ট্যান্সের উপরে, স্ট্রেসের উপরে পড়লাম। এই দুটো ফাংশন খুবই ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, এটা ইনফ্লামেশনের উপরে কাজ করে, কি বাড়ায় না কমায়, অ্যান্টি ইনফ্লামেশন। এই জন্য দেখবো বেশি ইনফ্লামেটরি, ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, দ্বারা রিউমেটিক ফিভার, রিউমেটিক আর্থ্রাইটিস, এগুলাতে কর্টিসল যখন থার্ড ইয়ারে যাবে, ওয়ার্ডে কাজ করবে, তখন দেখবে এগুলা দেওয়া হয়, স্টেরয়েড দেওয়া হয়, কর্টিসল দেওয়া হয়, প্রেডনিসোলন দেওয়া হয়। আচ্ছা, তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট অফ দ্য হাই লেভেল অফ দ্য কর্টিসল, এটা অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট, এটা আলাদা একটা কোশ্চেন হিসেবে আসতে পারে, 5 মার্কের কোশ্চেন। হাউ কর্টিসল অ্যাক্ট এজ এ অ্যান্টি ইনফ্লামেটরি, হাউ কর্টিসল অ্যাক্ট এজ এ অ্যান্টি ইনফ্লামেশন বা অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট অফ কর্টিসল। এটা কিভাবে করে? বেসিক দুইটা কথা বেসিক। The cortisol has 2 basic anti-inflammatory effect. বেসিক দুইটা কথার মধ্যে একটা কি? নাম্বার 1, ব্লক দা আর্লি স্টেজেস অফ দ্য ইনফ্লামেশন। আর্লি স্টেজ মানে যখন শুরু হয় তখনই সেটাকে ব্লক করে দেয়। আরেকটা হলো যখন ইনফ্লামেশন স্টার্ট হয়, ইফ ইনফ্লামেশন হ্যাজ অলরেডি বিগান, যখন শুরু হয়ে যায়, কজেস রেপিড রিজলিউশন অফ দ্য ইনফ্লামেশন, ইনফ্লামেশনটাকে রিজলিউশন করে ফেলে, শেষ করে দিতে চায় এখান থেকে, and increases the rapidity of the healing. তাহলে বেসিক দুইটা কথা, ব্লক দ্য আর্লি স্টেজ অফ দ্য ইনফ্লামেশন বিফোর inflammation starts, and when the inflammation already starts, it causes the rapid resolution of the inflammation and increase the rapidity of the healing. কে করে? কর্টিসল। তাহলে কর্টিসল ইনফ্লামেশন কে প্রিভেন্ট করে। কর্টিসল দুইটা বেসিক ওয়ে মাধ্যমে ইনফ্লামেশন কে প্রিভেন্ট করে। ইনফ্লামেশন তোমরা 4th ইয়ারে পড়বা, একটু পড়ছো নাকি? তোমাদের কোনো কারণে পড়া হয়েছে কি কি কারণে ইনফ্লামেশন হয়? যেহেতু আচ্ছা, তাহলে ইনফ্লামেশন, এই যে এখানে যেটা অ্যান্টি ইনফ্লামেশন যতগুলো আমি জিনিস দেখাইতেছি, 1 2 3 4 5 সবগুলাই ইনফ্লামেশন, অ্যান্টি ইনফ্লামেশন, তো এখানে প্রিভেন্ট করে এইভাবে আর কি। তাহলে এটার অপোজিটটা হইলে আমরা বুঝতে পারবো যে এটা ইনফ্লামেশন হয় এই কারণে। যাক, ইনফ্লামেশন 4th ইয়ারে গিয়ে পড়বো। কর্টিসল প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইনফ্লামেশন বাই স্টেবিলাইজিং লাইসোজোমস এন্ড আদার এফেক্টস। লাইসোজোমকে স্টেবিলাইজ করে তারা এবং অন্য কিছু এফেক্ট করে, সে ইনফ্লামেশনটাকে প্রিভেন্ট করে। আচ্ছা, এই 5টা পয়েন্টও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাউ কর্টিসল প্রিভেন্ট দ্য ইনফ্লামেশন বললে এই জিনিসগুলো ভাই জিজ্ঞেস করা হয়, এবং ছেলেরা বলে এবং পড়তে হবে এগুলা। আর রিটেনও তো অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট বলে, এই যে প্রথমে দুইটা বেসিক কথা বলবা, ব্লক দ্য ইনফ্লামেশন হয় ইট ইজ বিগান, and resolution of the inflammation on it is already begun. ব্লক ইনফ্লামেশন বিফোর, শুরুর আগে, আর হলে পরে রেজলিউশন করে। এখন কিভাবে প্রিভেন্ট করে? নাম্বার 1, স্টেবিলাইজ দ্য লাইসোজোমাল মেমব্রেন, লাইসোজোমাল মেমব্রেন কে স্টেবিলাইজ করে। নাম্বার 2, ডিক্রিজ দ্য পারমিয়াবিলিটি অফ দ্য ক্যাপিলারি, ইনফ্লামেশনের সময় ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যায়, লিকুইড ক্যাপিলারি থেকে এক্সচেঞ্জ হয়, ফ্লুইড বাইরে আইসা পড়ে।
কিন্তু এখানে কি হয়, ডিক্রিজ দ্য পারমিয়াবিলিটি অফ দ্য ক্যাপিলারিজ। এন্টি ইনফ্লামেশন যেহেতু সেই ক্যাপিলারি পারমিয়াবিলিটিকে ডিক্রিজ করে দেয়, ডিক্রিজ বোথ মাইগ্রেশন অফ দ্য ডব্লিউবিসি। আর কি ডিক্রিজ করে, মাইগ্রেশন অফ দ্য ডব্লিউবিসি ইনটু দ্য ইনফ্লাম এরিয়া। ইনফ্লাম এরিয়াতে ডব্লিউবিসি মাইগ্রেশন করতে দেয় না, এন্ড ফ্যাগোসাইটোসিসটাকে প্রিভেন্ট করে দ্য ডেমেসেল, ফলে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। সাপ্রেস দ্য ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করে, কজিং দ্য লিম্ফোসাইট রিপ্রোডাকশন টু ডিক্রিজ। আমরা জানি লিম্ফোসাইট কি, আমরা টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট পড়ছি না, সেল মেডিয়েটেড ইমিউনিটি দেয়, জি ম্যাডাম। ওরাল ইমিউনিটি দেয়। তাহলে এখানে লিম্ফোসাইট প্রোডাকশনটাকে রিডিউস করে, ফলে ইমিউন সিস্টেমটাকেও সাপ্রেস করে দেয়। এন্ড লোয়ার দ্য ফিভার, মেইনলি ইনফ্লামেশনে ফিভার হয়। হ্যাঁ, এখানে ফিভারটাকে অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে, ফিভারটাকে কমাই দেয় মেইনলি বিকজ ইট রিডিউস দ্য রিলিজ অফ দ্য ইন্টারলিউকিন 1। ইন্টারলিউকিন 1টাকে, কিন্তু এগুলো সবগুলো মুখস্থ করতে হবে, ওখানে বোঝানোর তো কিছু নাই, বুঝছো? মানে আলাদাভাবে বোঝানোর কিছু নাই, প্রত্যেকটা পয়েন্ট তোমার মুখস্থ করতে হবে। এবং এটা রিটেনের জন্য আছে হাউ অ্যান্টি ইনফ্লামেশন অকার থ্রু কর্টিসল, বা হাউ কর্টিসল প্রিভেন্টস দ্য ইনফ্লামেশন। এই 5টা পয়েন্ট তোমাদের বলতে হবে, এগুলো গাইটে না। আচ্ছা, তাহলে আমরা এখন মেইন নন মেটাবলিক ফাংশনের মধ্যে ব্লাড সেলের উপর পড়লাম, ইনফ্লামেশনের উপর পড়লাম, স্ট্রেসের উপর পড়লাম। এনার্জিতেও অ্যান্টি অ্যালার্জিক ফাংশন করে। হ্যাঁ, আর ইমিউনিটিতে তো এতক্ষণ বুঝলেই ফেলছি, ইমিউনিটিটা এটা লিম্ফোসাইটকে প্রোডাকশন কমায় দেয় এবং ইমিউনিটিটা সে সাপ্রেস করে দেয়। অ্যাডমিনিস্ট্রেশন লার্জ ডোজ অফ কর্টিসল atrophy of the lymphoid tissue, decrease the output of the T cell antibodies from the lymphoid tissue, and immunity is decreased. ম্যাডাম, কি বলো? ম্যাডাম 10:30টায় আইটেম আছে তো, একটু দেখতে হবে ম্যাডাম। ম্যাম আজকে থাক। তাহলে তোমাদের জন্য আরেকদিন ওইটা পড়াইতে হবে, চাইছিলাম না আরেকদিন পড়াইতে, ভালো লাগে না পড়াইতে। তোমাদের যখন ক্লাসে আসতে কষ্টের মধ্যেও মানে এত ইজি হয়ে তোমাদের ক্লাসে আসতে পরে গেলে আসামি ধরে, আমাদের তো কয়দিন যে এই অবস্থা চলবে আল্লাহ জানে, তাই না? জি ম্যাডাম, আমাদেরও ভালো লাগে না এভাবে ক্লাস করতে। দেখি না, শুনি না, পড়াইতে থাকি, বলতে থাকি, তারপরেও তো পড়তে হবে, চলতে তো হয়েছে, চালাইতে তো হইতেছে এই সবকিছু আমাদের। ঠিক আছে, আইটেমের জন্য পড়ো, আর তাহলে আবার রবিবারে তোমাদের ক্লাস নিতে হবে না, এই ক্লাসটাই নিতে হবে আর কি। জি ম্যাডাম। আচ্ছা, তাড়াতাড়ি করেও পারলাম না, অনেক তাড়াতাড়ি বললাম, পড়া তো অনেক। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। রবিবারে 10:30টায় ক্লাস, তাই না? থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। আর শুনো, রাগিব কোথায়? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। তুমি পাঠাই দিবা আমার এই হোয়াটসঅ্যাপে পার্সেন্টেজ গুলো, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে ম্যাম। আমি সব যেগুলো কালেক্ট করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আবার সবে বেশি দিও না। আজকে লাস্ট পর্যন্ত কয়জন আছে দেখি? লাস্টে তো ম্যাডাম অনেকে লিভ করছে আইটেমের জন্য, হয়তো ম্যাডাম মোটামুটি 110 জনের তোমরা মতো কেন ছিল লিভ মনে করে বুঝি না। তোমরা যে একটা ইয়ে বানাইছো, পরে লেকচার দেখা যায়, ওইটার জন্যই লিভ করে ফেলো। তো উচিত না, আমরা বসি ক্লাসে কষ্ট করে। এই যে দেখো, আমি আজকে রোজা, নাস্তাও খাই নাই, এখন তো আমরা সবাই একটু সবকিছু ইরেগুলার ভাবে চলি। আচ্ছা যাক, 10:30টায় যেদিন তাহলে ক্লাস নিব, আর রাগিব তুমি পার্সেন্টেজ গুলো পাঠিয়ে দিবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম।